শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল আমি উনুন সালে চলে এলাম উনুনের ছাই তুলে নেওয়ার জন্য, কিন্তু না গো, তেমনটা একদমই নয়। কি হয়েছে জানো তো, আমাদের না বাড়িতে কলগেট শেষ হয়ে গেছে আর এত সকালবেলায় দোকানও খোলে না, সেই জন্য ভাবলাম উনুনের ছাই দিয়ে আজকে ব্রাশটা করে নিই, মানে দাঁতটা মেজে নিই। আর কি জানো তো, গ্রামে কিন্তু এখনো অনেক মানুষ আছে যে ছাই দিয়ে দাঁত মাজে। ওই যারা বয়স্ক তারা তো ব্রাশে করে দাঁত মাজেই না, এই ছাই দিয়েই মাজে। তাই উনুনের ছাই নিয়ে দেখো বাইরে পুকুরের পাড়ে চলে এলাম, এখন বসে বসে দাঁতটা মেজে নিচ্ছি। পুকুরটা দেখে তোমরা হয়তো চিনতেই পারছো, এটা হচ্ছে আমতলার পুকুর। আর কেমন অবস্থা আছে দেখো। আর তোমরা আগের ব্লগে তো আমাকে প্রত্যেক দিন এই পুকুর পাড়ে দেখতে, মানে সারাদিন যে কতবার আসতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে এখন জানো তো আসাই হয় না, ওই সকাল বিকাল যখন ঝাড় দিই তখন আর কি এদিকে আসা হয়, আর ওই হাঁসটা যখন তোলাই বিকেলবেলা তখন একবার আসি। তো যাই হোক, এখানে বসে বসে একটু দাঁতটা মেজে নেব, তারপরে কলপারে গিয়ে তখন মুখটা ধুয়ে নেব। মুখ ধুয়ে এসে এক কাপ চা খেয়েছি। আর ওই যে উঠোন ঝাড় দেওয়া, মারুলি দেওয়া, ওগুলো তো সকালেই হয়ে গেছিল। আর ঘর মোছাও আজকে সকালেই করে নিয়েছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি। তবে কি জানো তো, গ্যাসটা পরিষ্কার করে মোছা হয়নি, তাই ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই, তাই গ্যাসটা মুছতে শুরু করলাম। আর জানো, কালকে ওই যে ডাল সিদ্ধ করেছিলাম, যে ডালগুলো না পড়ে গিয়েছিল, খুব নোংরা হয়ে গেছিলো গ্যাসটা। তবে কালকে মোছা হয়নি কোনো কারণে হয়তো, তো সেই জন্য সকাল সকালই দেখো গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ওইগুলোই তো খুব আর কি লেগেছিল বার্নারগুলোতে, ওই বালতির জলে ভিজিয়ে রাখলাম, একটু ভিজলে তখন ভালো আর কি পরিষ্কার হয়ে যাবে। তো দেখো ওভেনটা মুছে নেওয়ার পর ওইগুলো পরিষ্কার করে মুছে নিয়ে লাগিয়ে দিলাম। তারপরে এই যে ছোট্ট যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটাও দেখো ভালো করে মুছে নিচ্ছি। আর রুটি করা তাওয়াটা এখানেই থাকে জানো তো, রুটি এখানেই করা হয়, সেই জন্য আর ঘরে নিয়ে যাওয়া হয় না। তো যাই হোক, ওপরগুলো মোছা হয়ে গেছে, তারপরে দেখো নিচের দিকটাও মুছে নিচ্ছি। বাড়ির কিছু কিছু কাজ হয়েছে সকালে, তারপরে হচ্ছে রুদ্রকে পড়তে বসিয়েছি। আর কি বলতো, কালকে তো সন্ধ্যাবেলা ভালো করে পড়ানো হয়নি, ঘুমিয়ে গেছিল, ও রাত্রেবেলা একটুখানি পড়িয়েছিলাম। তো ভাবলাম সকালবেলা একটু পড়িয়ে নিই, পরে কাজ বাজ হবে। আর পরীক্ষা কাছিয়ে আসছে, বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা, তো সেই জন্য পড়িয়ে নিচ্ছি। রুদ্র আজকে হিন্দি পড়ছে, দেখো এইগুলো হচ্ছে ওর পরীক্ষা আসবে, তো সেইগুলো আর কি পড়াচ্ছে। যে ফার্স্ট টার্ম এক্সাম হিন্দি লেখা আছে। তো কি বলতো, খাতায় করানো হয়েছে, তো স্কুলে হোমওয়ার্ক করতে দিয়েছিল, খাতায় করানো হয়েছে, ম্যামরা বলেছে, ফোন করে সেদিন জিজ্ঞাসা করছিল ঠিকঠাক পড়াশোনা করছে নাকি, খাতায় যেগুলো করানো হয়েছে সেগুলো প্র্যাকটিস করানোর জন্য। তো কত আর আমি খাতা খুলে খুলে পড়াবো, মানে এই রোজ রোজ করানো আছে, তো ওইগুলো প্র্যাকটিস করাতে বলছিল। তো সেই জন্য আমি একটা বড় খাতায় দেখো তুলে নিয়েছি, তো সেইগুলো এখন ওকে পড়াচ্ছি। পাস করতে পারবি তো পরীক্ষাটা? হ্যাঁ দেখো, আমি ওদিকে রুদ্রকে পড়াচ্ছিলাম, আর এদিকে দেখো বাবা কি করছে। তোমরা তো দেখেছিলে আমাদের সর্ষে ঝরানো হয়েছিল, তবে ওগুলো ঝাড়তে হতো কুলোয় করে, ঝাড়া হয়নি, ঝাড়বো করে। তো আজকে দেখছি বাবা টেবিল ফ্যানের বাতাসে ওই সর্ষেগুলোকে ঝেড়ে নিচ্ছিল, যে খোসাগুলো ছিল সেগুলো উড়ে চলে যাচ্ছিল আর সর্ষেগুলো থেকে যাচ্ছিল। তারপরে দেখো বস্তার মধ্যে ভরে নিচ্ছে। তো ওইদিকে বাবার সর্ষে ঝাড়া হয়ে গেছে, তারপরে দেখো এদিকে আমরা ত্রিপল পেতে দিলাম গম মেলবো বলে। ওই যে গমগুলো কাটা হয়েছিল, তবে জানো তো ওগুলো খুব একটা শুকনো নয়, মানে একটু দাঁতে বসছে, মুখে দিয়ে দেখা গেল। তো বাবা বলল দুটো রোদ লাগবে, তো সেই জন্য ত্রিপলটা পেতে দিলাম। আর এই উঠোনেই গমগুলো মেলে দেব, ছাদে দিলে ভালো হতো, তাড়াতাড়ি শুকিয়ে যেত। তবে কি জানো তো, এই ভারী জিনিস না ছাদে তোলা খুব মুশকিল। তো সেই জন্য রুদ্র বাবা বললো যে নিচে ত্রিপলের মধ্যে দিই, মেঘ বৃষ্টি যদি আসে তখন সবাই মিলে জড়ো করে ভরে নেব। তো সেই জন্য ত্রিপল পেতে দিয়ে দেখো এক এক করে বস্তাগুলো নিয়ে আসা হলো, এখন বস্তার গমগুলো ঢেলে দেওয়া হচ্ছে। আর ওদিকে রুদ্র দেখো, ও আমাদের সঙ্গে কাজ করছে, মানে আমরা যা করছি আমাদের দেখে দেখে ও করছে। এই দেখো সব গম ঢালা হয়ে গেছে,
তারপরে এবার সব জায়গায় দেখো সমান করে মেলে দিচ্ছি ত্রিপলের ওপরে। ও দেখো আমাদের সাথে গমগুলো নাড়াচাড়া করছে। এই গমগুলো মেলে দেব, তারপরে আমি যাব স্নান করতে। কিছু জামা কাপড়ও ভিজিয়েছি জানো তো, সেগুলোও ভাবছি একদম পুকুর ঘাটে কেচে নিয়ে আমি স্নান করে চলে আসব। আর কলে জলও চলে গেছে এখন। ওই দেখো আমি যাচ্ছিলাম স্নান করতে, তারপরে দেখছি মাছ বিক্রি করতে এসছে, তাই 300 গ্রাম মাছ নিয়ে নিলাম। বেশি মাছ ছিল না, আর অন্য কোনো মাছও ছিল না, শুধু এই সিলভার মাছই ছিল গো, তাই এই মাছগুলোই 300 গ্রাম নিলাম। আর উঠোনে তো তোমরা দেখলে পুরো উঠোন ত্রিপল পাতা আছে, গম মেলা আছে, সেই জন্য এই গলিতেই বসে পড়লাম মাছ বাছার জন্য। আর মাছ বাছছি বলতে আঁশগুলো এখন ছাড়াচ্ছি না, ওই পুকুরে নিয়ে গিয়ে পাথরে ঘষে ঘষে তুলে নেব, কারণ পাথরে ছাড়ালে না ভালো হয় গো। আর এই যে যদি বটিতে ছাড়াই এখানে আঁশগুলো পড়ে থাকবে, সেগুলো আবার তুলতে হবে। আর এই মাছের ছোট ছোট আঁশ একদম না চিপে বসে যায়, তো সেই জন্য ভাবলাম যে পুকুরেই আঁশগুলো তুলে নেব। তো যাই হোক কেটে নিলাম, তারপরে দেখো সব কিছু কুড়িয়ে এখন পুকুর ঘাটে যাব। মাছগুলো বেছে ধুয়ে নিয়ে এলাম অন্য একটা পুকুর থেকে, তারপরে বাড়িতে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। দিয়ে দেখো আমি চলে এলাম দিঘির ঘাটে। আর দিঘির জলে এখানে আমি স্নান করব। আর দেখো জলটা দেখতে কি সুন্দর লাগছে। আর জানো তো এই পুকুরটাতে এলে কাচতেও সুবিধা হয়, আর জলটাও ভালো, স্নান করাও যায়। তো সেই জন্য সাবান, তেল, ছোবড়া দেখো সব কিছু নিয়ে চলে এসেছি। প্রথমে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, তারপরে তখন সাবান মেখে স্নান করে নেব। আর দেখো কি সুন্দর লাগছে, বাতাস দিচ্ছে আর জলের কি সুন্দর ঢেউ দিচ্ছে। আমি স্নান করে এসে ঠাকুর সেবা দিয়েছি, তারপরে দেখো মাকে স্নানটা করিয়ে দিলাম। আর মা আজকে স্নান বলতে ওই মা মাথায় স্নান করলো না, কালকে করেছিল। তো মা বললো আজকে গা ধোবে, তাই তেল মাখিয়ে মাকে গাটা ধুইয়ে দিলাম। আর ওই যে মা তো ঠান্ডা জল নিতে পারে না, তাই একটু গরম জল করেছিলাম, গরম জলে ঠান্ডা জলে মিক্স করে আর কি গাটা ধুইয়ে দিয়েছি। আর এখন দেখো মাকে ঘরে নিয়ে যাচ্ছি। আর মাকে স্নান করানোর পর রুদ্রকেও স্নানটা করিয়ে দিলাম। দিদি রুদ্রকে স্নান করায়, তবে দিদি আজকে বাড়িতে নেই জানো তো, ওই যে ভাগ্নির নাচের ক্লাস আছে, তো সেই জন্য দিদি ভাগ্নিকে নিয়ে গেছে। তাই আমি রুদ্রকে স্নানটা করালাম, দিয়ে দেখো ওকেও রেডি করিয়ে দিচ্ছি। এবারে আমি রান্নাবান্না বসাবো। রান্নাবান্না বসিয়েছি, আর আজকে যেন ঘুটে নেই, আবার বাঁশ বাতা কিছুই নেই। সেই জন্য রুদ্রর বাবা ওদিকে আমাকে ওইকে বাঁশ ফাটিয়ে দিচ্ছিল, আর রুদ্র দেখো বইয়ে বইয়ে আমার কাছে এনে দিচ্ছিল। আর জানো আজকে ঘুটে ছিল না, সেই জন্য এই যে সরষের গাছগুলো আছে, যেগুলোকে আমরা কাচকি বলি, ওইগুলো দিয়ে রান্না করছি, মানে ওইগুলো দিয়ে জাল দিচ্ছি। আর আজকে তো ঘুটে দেবেও না আর কি, পুজো কালকেও দেবে না, তো সেই জন্য এগুলো দিয়ে করছি। তবে এগুলো খুব ভালো জলে, তবে লিভে যায় আর কি, তার মানে কিছু করতে গেলে না নিভে যাবে। আর রুদ্র আমার অনেক কাজ করে দিয়েছে। রুদ্র বাবা দেখছে ঘুটে নেই, আমি এই যে সরষের কাজ কেটে জাল দিচ্ছি, সেই জন্য বাঁশ ফাটিয়ে দিল। দেওয়ার রুদ্র আমাকে বইয়ে বইয়ে এখান থেকে এনে দিল, বলছে আমি মাকে দিয়ে আসি, মায়ের রান্না করতে কষ্ট হচ্ছে, তাই রুদ্র আমাকে দিয়ে গেল। যে দেখো আমার কাছে এসে বসলো, মানে টুকটাক কাজ, এই জল এনে দেয়, মানে ঘর থেকে এক বোতল জল বললাম খাওয়ার জন্য নিয়ে এসে দিল। রুদ্র মানে কত ভালো ছেলে, তো দাও শুনছি দাও। আর এদিকে আমি এখন পটল ভাজা করছি। আমার সবে রান্না বান্না হয়েছে, আর যেন চারিদিকে একদম প্রচন্ড মেঘ করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো সেই জন্য দেখো বাবা, আমি আর রুদ্রর বাবা তিনজনে মিলে গমগুলো জড়ো করতে শুরু করলাম। আর যেন আমার শরীরটাও না খুব একটা ভালো লাগছে না, ওই সকাল থেকে কেমন যেন মাজায় ব্যথা করছে। তো তাও দেখো মানে তাড়াতাড়ি করে নিচ্ছি কাজটা, বৃষ্টি চলে এলে গমগুলো কিন্তু ভিজে যাবে, তাই তাড়াতাড়ি করে গমগুলো জড়ো করে নিয়েছিলাম সবাই মিলে। তারপরে দিদিও এসছিল, এখন দেখো বস্তায় ভরে নিচ্ছি। তো প্রায় সব গমই ভরা হয়ে গেছে, আর একটুখানি আছে দেখো, তো সেগুলোও ভরে নিচ্ছি। তো দেখো অনেকটাই কিন্তু গম কমে গেছে, মেললাম তখন অনেকটা ছিল, একটু শুকানোর পর কিন্তু 2 বস্তা লাগলোই না, যেমন ভরা ছিল তেমনই ভরলাম, তাও যেন মনে হচ্ছে যে কম হয়ে গেছে। তো যাই হোক যেগুলো আছে সেগুলো এখন সব তুলে নেব, মানে ত্রিপলে ঝেড়ে ঝেড়ে এক জায়গায় জড়ো করে নেব, দিয়ে ভরে নেব। আর কি জানো তো, এই ত্রিপলে থাকলে একটু তাড়াতাড়ি হলো বেশ, আর মাটিতে যদি থাকতো তাহলে কিন্তু তাড়াতাড়ি হতো না, ওই যে ঝাড় দিয়ে জড়ো করতে হতো। আর ত্রিপলে আছে বলে এই যে চারিদিক তুলে তুলে কিন্তু জড়ো করে নিয়ে ভরে দেওয়া হবে।
আজকে তো রান্না বান্নার বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো এখন দেখাই আজকে কি কি রান্না করেছি। এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছ সাদা সাদা এক হাঁড়ি ভাত, তো ভাত হয়েছে। আর এই যে এখানে আছে পটল ভাজা আর ঢেঁড়স ভাজা, অনেক দিন থেকে ছিল জানো তো, শুকিয়ে যাচ্ছিল তাই ভাবলাম ভেজে দিই। তবে বেশি ঢেঁড়স ছিল না, যে কটা ছিল সে কটাই ভেজে দিয়েছি। আর এই যে এখানে আছে হচ্ছে ডিম পেঁয়াজ ভাজা, এটা খেতে ভাগ্নি আর রুদ্র তো খুবই পছন্দ করে। আর এখানে আছে মসুরির ডাল, দেখো ডালগুলো তলে পড়ে গেছে, দিয়ে জলটা উপরে দাঁড়িয়ে গেছে। আর এই যে এখানে দেখছো মাছের তরকারি করেছিলাম, ওই আলু তারপরে মূলো বড়ি টমেটো এইসব দিয়ে। তো মাছগুলো আলাদাভাবে তুলে রেখেছি, কারণ ছোট বাটিটা রেখেছি আজকে, জানো ছোট বাটি বলতে আর একটা বড় খোড়া আছে, ওই খোড়াটায় রাখি। তো ওইটাই জানো তো কালকের একটু তরকারি থেকে গেছিলো, তাই ওইটা আর ধোয়া হয়নি, তাই এই বাটিটাই মাছগুলো তুলে একটু কমিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই বাটিটাই তরকারিটা রেখেছি, পুরো এক বাটি হয়ে গেছে। আর ধরতো না বলে মাছ আর কিছু ঝোল কিছু আলু ওই ছোট বাটিতে তুলে রেখেছি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো, ঘড়ির কাঁটায় বেজে গেছে দুপুর 2টো, এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিই। সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, তারপরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। জামাইবাবু আছে, তবে জামাইবাবু ঘরে খাচ্ছে। আর বাবাকে প্রথমে দেওয়া হয়েছিল, সেই জন্য দেখো বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এবার উঠে যাবে। আর ওদিকে ভাগ্নি বসেছে, রুদ্র বসেছে, সবাই আজকে বাড়িতে আছে। তো যাই হোক, ওদের খাওয়া হয়ে যাবে, তারপরে দিদি আর আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া করলাম, তারপরে দেখো বাসনগুলো নিয়ে চলে এলাম বাইরে। আর জানো বাসনগুলো ধোবো, কিন্তু না আজকে জল রাখা হয়নি, মানে জলটা আজকে তাড়াতাড়ি চলে গিয়েছিল। তবে ধামায় একটুখানি জল ছিল, ওই জলটা দিয়ে বাসনগুলো ভিজিয়ে মাজতে শুরু করলাম। তো মেজে নেব, মেজে নিয়ে ভাবছি পুকুর ঘাটে নিয়ে যাব, পুকুর ঘাট থেকে বাসনগুলো ধুয়ে আনবো। নইলে একটুখানি জলে তো হবে না বাসন ধোয়া, অনেক জল লাগবে। আর আজকে বাড়িতে সবাই ছিল, অনেকগুলোই থালা বাসন হয়েছিল, আর এক একজনকে তো 3টে করে বাটি লেগেছিল, তো সেই জন্য আর কি অনেক বাসন। তো দেখো মাজার পর ধামার মধ্যে ভরে নিলাম, আর এখন যাচ্ছি মাঠের পুকুরে ধুয়ে আনতে। বাসনগুলো ধুয়ে আনলাম, তারপরে ভাবলাম রুদ্র জামা কাপড়গুলো তুলে রাখি, কারণ অনেক সকালে মেলা হয়েছিল, শুকিয়ে গেছে, আর প্রচণ্ড রোদও আছে। ওই যে মেঘ মেঘ করছিল, তারপরে যেন আবার রোদ হয়েছিল। তো যাই হোক, শুকিয়ে যখন গেছে তখন তুলে নেওয়াই ভালো, তাই সব জামা কাপড়গুলো তুলে নিলাম। বিকেলবেলা দেখো রুদ্রর বাবা যাচ্ছে গম পিষতে। ওই যে 2 রকমের গম আছে, একটা ভাজা গম আর একটা হচ্ছে ওই যে রোদে শুকানো গম। একটা ছাতু হবে আর একটা হচ্ছে আটা তৈরি হবে, যেটা দিয়ে রুটি করা হবে। হ্যাঁ, সন্ধে হবে তো হয়ে গেল তোমার যেতে যেতে। আর কি বলো তো, এই রোদ পড়ছে, রোদ পড়ুক বেরোবো বেরোবো করতে করতে, হ্যাঁ, দিয়ে আবার তখনই মেঘ করছে, তখনই রোদ করছে। টাকা নিলা তোমার? ঠিক আছে। রুদ্রর বাবা যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম, আর জানো শুয়েছি দিয়ে না উঠতেই পারছিলাম না। মানে হঠাৎ করে মাজাটায় এত যন্ত্রণা শুরু হয়েছে, কি বলবো। মানে একটু আধটু করছিল সকাল থেকে, আর একটু আধটু করলে না অত কিছু মনে করিনি, কাজগুলো করছিলাম। তবে এখন প্রচণ্ড ব্যথা করছে, মানে আমি ষাট হয়ে না সোজা হয়ে দাঁড়িয়ে থেকে মায়ের চুলটা আঁচড়াতে পারছি না। প্রথমে তো বসে বসে একটু আঁচড়ালাম, তারপরে একটু সোজা হলাম আর কি কোনো রকমে, দিয়ে চুলটা মানে সামনের দিকটা ঠিক করে আবার দেখো চেয়ারে বসে পড়েছি, আর বসে মায়ের চুলটা এখন বিনুনি করে গুঁথে নিচ্ছি। আর মাকে এটা বলছিলাম যে মায়ের চুলগুলো না খুব লম্বা হয়ে গেছে, কেমন একটা মানে নিচে কাটা হয়ে থাকছে। মাকে বলছিলাম যেদিন শ্যাম্পু করবেন একটু চুলটা মানে ডগাটা কেটে দেবো, তাহলে সমান হয়ে থাকবে আর তাড়াতাড়ি গোথাও হবে। তো যাই হোক দেখো চুলটা বেঁধে দিলাম, তারপরে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। আগে ওষুধ খেয়েছিলাম কিন্তু কমেনি জানো তো, তাই থাকতে না পেরে বাধ্য হয়ে দিদার কাছে এলাম। এই যে দিদা ঝাড়িয়ে দেয়, একবার তো ঘাড়ে ব্যথা পেয়েছিলাম, তখন দিদা ঝাড়িয়ে দিয়েছিল, ভালো হয়ে গেছিল, তাই দিদার কাছে এসে ঝাড়িয়ে নিচ্ছি। আর এমন ব্যথা গো, মানে বসে থাকতেও ইচ্ছা করছে না, শুয়ে থাকতেও পারছি না, তাই বাধ্য হয়ে দিদার কাছে এলাম। দিদার কাছে এখন ঝাড়িয়ে নিচ্ছি। যদি ওই যে কুচকে লাগা ব্যথা হয় বলে না, এনে বলে একটুখানি ওটা, কিন্তু অনেক ব্যথা করে ওটা। তো সেই জন্য আর কি ভাবলাম ওইটাই যদি হয়ে থাকে তাহলে ঝেড়ে নিলে ভালো হয়ে যাবে। তো সেই জন্যই আর কি আরও দিদার কাছে আসা। তো দিদা দেখো ঝেড়ে দিচ্ছে, আর মানে বসে থাকতেও পারছি না। দিদা বললো শুলে আর কি ভালো দেওয়া হবে, তাই শুয়ে আছি, আর দিদা এখন ঝেড়ে দিচ্ছে। হাতে
আম আম। তো বন্ধুরা দেখো, রুদ্রকে আজকে আমি পড়াচ্ছি, যেহেতু দৈবকীর শরীরটা খুব খারাপ। খারাপ বলতে কি, খারাপটা আমি করেছি জানো তো, মানে আমার জন্য হয়তো এই অবস্থা। কারণ ওর না মাজায় প্রচন্ড ব্যথা, মানে সকাল থেকেই বলছে ব্যথা ব্যথা। তখন মানে একটু একটু হচ্ছিল বলে আমি সকাল থেকেই কাজগুলো করেছে, কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি যে আমার জন্যই হয়েছে। কারণ কালকে ওকে আমি নিজে থেকেই বলেছিলাম যে একটু মাঠে যাবে আমার সঙ্গে, বম করে ধরে নেবে। মানে কি জানো তো, ও শুধু ওইটাই কোথাও না কোথাও দোষটা আমারই, মানে কি বলবো, মানে ও নিজের নিজেকে ঘাড়ে দোষটা নিচ্ছে, নিজেকে মানে নিজেকে দোষারোপ ভাবছে। আমি দোষ তো করেছি, তাই না বলো? তুমি যদি না বলতো তাও আমি যেতাম, তোমার কি মনে হয় না আমি যেতাম না? এত যেটা কাছে- সেটা বড় কথা নয়, কিন্তু বেটি ব্যাপারটা কি জানো তো, অনেকটা ভারী জিনিস তো, হয়তো তুলতে গিয়ে বা কিছু করে কোনো কারণে হয়তো লেগে গেছে। আর দেখো, রুদ্রকে আজকে আমি পড়তে বসিয়েছি, কারণ ও বলছে নাকি বসে থাকতে ভালো লাগছে না, মাজায় ব্যথা করছে, কেমন একটা ব্যথা তাই বলছে। তো দেখি, দিদার কাছে গেছিল, ঝাড়িয়ে নিয়ে এসছে, আবার সকালবেলা দিতে আবার হবে। সকালবেলা যেতে বলেছে। তো ওষুধ তিনবার খেয়েছে, ওষুধও খেয়েছে, কমেনি। যদি না কমে তাহলে তখন তার ব্যবস্থা নেওয়া যাবে। দোষটা তো আমারই, সেটা আমি জানি। কারণ সংসারের কাজ সংসারের মেয়েরা করে, কিন্তু ওগুলো একটাই ওভার কাজ, সংসারের থেকে ওভারের কাজ ওগুলো, মানে ওগুলো তোমাদের কাজই নয়, ঠিক আছে? কাজ বটে, তবে অত ভারী কাজ তোমাদের জন্য নয়। তো যাই হোক, কোথাও না কোথাও আমার জন্য হয়তো এটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা দৈবকীর নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো, তাদেরকে দৈবকীর পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে দৈবকীর পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার আগামীকাল। নমস্কার করে দাও রুদ্র। নমস্কার। পর